নমস্কার বন্ধুরা, আজকে আমরা পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা 2026-এর ম্যাথের প্র্যাকটিস সেট নাম্বার 3 নাম্বার নিয়ে আলোচনা করব। এর আগে আমরা দুটি নিয়ে আলোচনা করেছিলাম প্র্যাকটিস সেট, যেটা তোমরা দেখে রাখবে, এবং জিকেরও এর আগে আমরা 13টি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছি জিকের, যেটা কিন্তু ইতিমধ্যে এই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তোমরা প্লেলিস্ট দেখতে পাবে। সকলে তোমরা এই চ্যানেলে যাবে, সেখানে প্রপারভাবে প্লেলিস্ট করা রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে। আমি এখানে আরেকবার তোমাদের এটা শেয়ার করে দেবো সম্পূর্ণ প্লেলিস্ট, এবং সকলে ডাউনলোড করে রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি, কারণ এখানে জিকে সম্পূর্ণ তোমরা পিডিএফ পেয়ে যাবে ফ্রিতে, ক্লাসের যে পিডিএফ রয়েছে। তো আমরা আজকে দেখব প্র্যাকটিস সেট নাম্বার 3 নাম্বার, যেটা কিন্তু ম্যাথের থাকছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের আমরা যে কনসেপ্টগুলো রয়েছে সেই কনসেপ্টও দেখব, এবং একদম শর্টে বেসিক কনসেপ্টের ওপর ভিত্তি করে প্রশ্নগুলো কিভাবে করতে হয় সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো আছে। তো সকলে যারা যারা দেখছো, অবশ্যই যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে দেবে, লাইক শেয়ারটা তোমরা করে দিও। তো চলো শুরু করি প্রথম প্রশ্ন থেকে। দেখো, আমাদের এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে 25,560, 35,751 এবং 48,168, এবং তার সাথে রয়েছে 49,608। এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটিকে 24 দ্বারা বিভাজ্য নয় বলেছে? ভালো করে প্রশ্নটা পড়বে। তো বিভাজ্য নয় বলেছে, তাহলে আমাদের এটা কিভাবে আমরা করব? আমাদেরকে প্রথমে কিন্তু জানতে হবে যে 24-এর মাধ্যমে বিভাজ্য যে সমস্ত সংখ্যা সেগুলোকে আগে আমি অপশান থেকে বাদ দেবো। তো 24 দিয়ে বিভাজ্য নয় কোনটা সেটাকে জানতে গেলে আমাদের 24-এর ফ্যাক্টর, অর্থাৎ 24 কোন কোন সংখ্যার গুণফল সেটাকে আমাদের বার করতে হবে। তো আমরা জানি 3 গুণ 8, অর্থাৎ 3 8-এ 24 হয়, এবং আমরা বিভাজ্যতার নিয়মে জানি যে আমাদেরকে এখানে 3 দিয়েও চেক করতে হবে, 8 দিয়েও চেক করতে হবে, এবং যে অপশানটা 3 এবং 8 কোনোটা দ্বারাই বিভাজ্য হচ্ছে না সেটা আমাদের সঠিক উত্তর হবে। তো 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি রয়েছে তোমরা কি জানো? 3 দিয়ে বিভাজ্যতার যে নিয়ম রয়েছে আমি সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমি দেখা গেল প্রথম অপশানটা আমি ধরলাম, প্রথম অপশানে যে এই যে এক একটা সংখ্যা রয়েছে না, এগুলো হচ্ছে এক একটা ডিজিট। এই এক একটা যে সংখ্যা দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে এক একটা ডিজিট। এই সংখ্যাগুলোর যে সাম, অর্থাৎ এই সংখ্যাগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, আমি কিভাবে করব দেখো। যেটা যেটা 3 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাগুলো আমি কাটতে থাকবো। যেমন দেখো 3, 3কে 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3টা কেটে দাও। 5 যোগ 1 কত হয়? 6, 6কে 3 দিয়ে ভাগ যায়, তাহলে এটা কেটে দিলাম আমি। এবার 5 আর 7, 5 আর 7 কত হচ্ছে আমার? 12 হচ্ছে, তাহলে এটাও আমাদের কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথম অপশানটা আমার 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আমার উত্তর এ হতে পারে, কিন্তু হবে কি না আমি এখনও গ্যারেন্টি নয়, তাই না? তো আমাদের কিন্তু এখনও একবার দেখতে হবে কি কি 3 গুণ 8-এর মধ্যে এবার আমাকে 8 দিয়ে চেক করতে হবে। 3 দিয়ে তো যাচ্ছে প্রথম অপশানটা, এবার 8 দিয়ে চেক করবো। এবার 8 দিয়ে চেক করার নিয়ম কি রয়েছে বিভাজ্যতার? 8-এর মধ্যে তোমরা দেখো 2 আছে, 8 মানে কি? 8 মানে হচ্ছে 2-এর পাওয়ার 3, তাই তো? তো আমাদেরকে প্রথমে আমরা জানি যে 2 দিয়ে ভাগ যাওয়ার মানে কি? 2 দিয়ে ভাগ যাওয়ার মানে হচ্ছে ইউনিট ডিজিট। এই একক স্থানের অঙ্ক যদি 2 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে, সম্পূর্ণ সংখ্যাটা। এবং যদি 4 দিয়ে ভাগ করার নিয়ম কি আছে 4 দেওয়ার ক্ষেত্রে? যদি দুটো লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে যায়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। আর 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে, যদি লাস্টের 3টে ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে কিন্তু সম্পূর্ণ সংখ্যাটা এই 8 দিয়ে কিন্তু ভাগ যাবে। এটা হচ্ছে নিয়ম। এবার এখানে কিন্তু আমরা কি চেক করব? এখানে আমরা চেক করব 4 দিয়ে। ঠিক আছে, 4 দিয়ে চেক করে নেবো যে লাস্টের দুটো ডিজিট। দেখো এখানে 51 আছে, 51 কি 4 দিয়ে ভাগ যায়? না। তাহলে কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে কোনটা বিভাজ্য নয়, তাহলে দেখো আমাদের উত্তর কিন্তু অপশান নাম্বার এ ডাইরেক্ট সঠিক উত্তর হয়ে যাবে এটা। কিন্তু 68, 68 4 দিয়ে ভাগ যায়, হ্যাঁ। 4 একে 4 যাবে, 28, 4 7 28, 17 বার চলে যাচ্ছে। 4 15 60 চলে যাচ্ছে 15 বার, 4 দুগুণে 8, এটাও চলে যাচ্ছে লাস্টের দুটো ডিজিট। তাহলে কিন্তু আমরা এইভাবে প্রতিটি প্রশ্ন কিন্তু করতে পারবো যদি আমাদের বিভাজ্যতার নিয়ম যদি জানা থাকে। কি বললাম? 2 দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র লাস্টের ইউনিট ডিজিটটা দেখব। দুটো সংখ্যা অর্থাৎ 4 দিয়ে যদি আমরা ভাগ করতে হয়, তাহলে লাস্টের দুটো ডিজিট দেখব। আর 8 দিয়ে ক্ষেত্রে লাস্টের 3টে ডিজিট দেখব। আর 3 দিয়ে ভাগ করার সূত্র কি আছে? 3 এবং 9, এই দুটোই মনে রাখবে। 3 এবং 9 এই দুটোর কিন্তু একটাই সূত্র, এই সংখ্যার যে ডিজিটাল সাম মানে হচ্ছে সাম অফ ডিজিট, মানে এইগুলো হচ্ছে এক একটা ডিজিট। এই ডিজিটগুলোর যোগফল যদি আমার 3 দিয়ে ভাগ যায় বা 9 দিয়ে ভাগ যায়, তাহলে সম্পূর্ণ সংখ্যা কিন্তু 3 বা 9 দিয়ে বিভাজ্য হবে। এটা হচ্ছে বিভাজ্যতার নিয়ম। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশান নাম্বার এ। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখব। পরের যে প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে, দেখো এটি একটি আমাদের অনুপাত থেকে দেওয়া হয়েছে। প্রশ্নে বলা হয়েছে যে যদি যদি এ এবং বি এর যে অনুপাত সেটা হচ্ছে 2:3,
এবং বলা হয়েছে যে বি সি এর থেকে 20% কম। কে কম? দেখো বি কম সি এর থেকে কতটা কম আছে? 20%। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। 1/5 কম বলা হয়েছে। তার মানে কি? এর মানে হচ্ছে এই যে আমাদের 1/5 কম, এটা বি কম সি এর থেকে, অর্থাৎ এই যে 5 এটা হচ্ছে আমার কি? সি। এটাকে আমি ধরে নেবো সি। তাহলে সি যদি 5 হয় তার মানে নিশ্চয়ই বি হবে 4। এটা থেকে বুঝতে পারছো তো এটুকু? তো আমরা এটাকে সাজাতে হবে আমাদের। তো কিভাবে সাজাবো? প্রথমে তো আমরা রেশিওটা সম্পূর্ণভাবে সাজিয়ে নেব। এ রেশিও বি রেশিও সি। এখানে এ এবং বি এর যে অনুপাত সেটা আমার এখানে দেওয়া আছে 2:3। এবং এখানে কিন্তু আমাকে এই যে রেশিওটা দেওয়া হয়েছে এখানে, এই জায়গাটা থেকে আমাকে কিন্তু বার করতে হবে বি এবং সি এর অনুপাত। তাহলে সি এর মান তো আমরা এখানে কত পাচ্ছি? 5। এবং বলা হয়েছে যে বি সি এর থেকে, এই লাইনটা ভালো করে পড়ো, বি সি এর থেকে 20% কম। তার মানে সি যদি 5 হয় তার মানে বি হচ্ছে 1 কম। 1 কম হলে কত হবে? 4। তাহলে এখানে কিন্তু বি এবং সি এর অনুপাত পেয়ে গেলাম। এবার এই তিনটাকে আমাদের একসাথে অনুপাতে আনতে হবে। তো কিভাবে আনবো? দেখো এই যে জিনিসটা রয়েছে এটাকে যদি আমি এই 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এইখানে আমরা পাচ্ছি কি? 3 4 12। এখানে বি আসছে আমার 12 এবং 4 দুগুণে 8, এ আসছে আমার 8, তাই তো? ঠিক সেমভাবে এখানে যে দুটো রয়েছে না, কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, এই যে দুটো রয়েছে এটাকে যদি আমি এই 3 দিয়ে যদি ভাগ দিই, এই 3 দিয়ে যদি আমি এইটাকে ভাগ দিই, গুণ করি, তাহলে কিন্তু আমাদের অনুপাতটা চলে আসবে। দেখো 3 4 12, এখানে আমার 12 তো রয়েছে, এবং 3 5 15, তাহলে সি এর অনুপাত আসছে আমার কত? 15। তাহলে এই জিনিসটা এখান থেকে ক্লিয়ার হলো, আমাদের প্রপার অনুপাতে চলে আসলো জিনিসটা। কীভাবে অনুপাতে আনলাম? এই যেহেতু এখানে বি এর মান আমার 3 এবং 4 দেওয়া আছে, তাই জন্য আমাকে এই অনুপাতটাকে 4 দিয়ে গুণ করতে হবে, উপরের এটাকে 4 দিয়ে গুণ করব, এবং নিচে যে অনুপাতটা দেওয়া আছে এটাকে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে কিন্তু দুটোই সমান সমান হবে। তো এবার এখানে বলা হয়েছে যে সি এর থেকে কত শতাংশ বেশি, এটা আমাদের এবার বার করতে হবে। বলা হয়েছে কত? সি এর থেকে কত বেশি। দেখো এখানে আমরা বুঝতে পারছি এখান থেকে 7 বেশি রয়েছে এর থেকে। 7 বেশি, কিন্তু পার্সেন্টেজ শতকরায় কত বেশি? তো 7 বেশি কত সাপেক্ষে বেশি? না 8-এর সাপেক্ষে। এখানে 8 আছে, তো 8-এর সাপেক্ষে বেশি রয়েছে। এবার পার্সেন্টেজ আনতে গেলে আমাদের কী করতে হবে? 100 দিয়ে আমাদের এটাকে গুণ করতে হবে। আমরা জানি 1/8 মানে আমাদের কত হয়? 1/8 মানে কত হয়? 1/8 মানে হয় 12.5%। তাহলে 7/8 মানে কত হবে? ঠিক এই যেটা আছে এটাকে 7 দিয়ে গুণ করতে হবে। দেখো 7 12 তো আমাদের 84 হয়, এবং এখানে কিন্তু 7 দিয়ে যখন পয়েন্ট, মানে 7/2 মানে কত? 3.5, মানে 84 যোগ 3.5 মানে কত হচ্ছে? 87.5। অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। তো বুঝতে পারলো তো? এইভাবে কিন্তু প্রশ্নগুলো আমাদের কিন্তু জিজ্ঞাসা করা হবে, এবং এর থেকে কোনো সঠিক, একদম সঠিক এবং শর্ট কোনো পদ্ধতি কিন্তু নেই। এটাই হচ্ছে একমাত্র শর্ট পদ্ধতি, এবং তোমাদের বলে রাখি এটা কিন্তু একদম বেসিক পদ্ধতি। ঠিক আছে? তো চলো আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে আসি। পরের যে প্রশ্ন রয়েছে সেখানে কি বলা হয়েছে? দেখো বলা হয়েছে এক্সের দেখো মান দেওয়া আছে 433, তার এখানে দেখো পাওয়ার দেওয়া আছে 24। কত পাওয়ার দেওয়া আছে? 24। ঠিক এরকম এরও একটা পাওয়ার দেওয়া আছে এবং এরও একটা পাওয়ার দেওয়া আছে। এবার বলা হয়েছে এখানে বিয়োগ এবং যোগ দেওয়া আছে মাঝখানে, এবং বলা হয়েছে এক্সের স্থানীয় অঙ্ক। স্থানীয় অঙ্ক মানে কি? স্থানীয় অঙ্ক মানে হলো ইউনিট ডিজিট, অর্থাৎ এর যে একক স্থানের অঙ্ক সেটা কত হবে আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তো এই ধরনের প্রশ্ন তোমাদের আগেও করিয়েছিলাম। তোমাদের এখানে একটা কনসেপ্ট রয়েছে, তোমাদের বলে রাখি। দেখা গেল 2-এর পাওয়ার 2 মানে কত হচ্ছে? 2-এর পাওয়ার 2 মানে 4, এটা আমরা সহজেই বলতে পারছি। কিন্তু পরীক্ষায় যদি দিয়ে দেয় 2-এর পাওয়ার 255, তাহলে এটা কত হবে? তো 2-এর পাওয়ার 255 মানে এটা কত হবে? তাহলে তো সবাই তো ভাবতে বসে যাবে, তাই না? তো এটার ক্ষেত্রে আমরা কি করব? এই যে 255 রয়েছে, এর পাওয়ার 255 থাক, 40 থাক, 41 থাক, 1000-এর ওপর থাক, যাই থাকুক, একটাই মাত্র নিয়ম, এটা কিন্তু ইউনিট ডিজিট বার করার ক্ষেত্রে। সেই নিয়মটা হচ্ছে আমাকে এইখানে যে পাওয়ারটা দেওয়া থাকবে পরীক্ষায়, সেই পাওয়ারটাকে আমায় 4 দিয়ে ভাগ দিতে হবে, এবং 4 দিয়ে ভাগ দেওয়ার পর এখানে যে রিমাইন্ডার পড়ে থাকবে সেই রিমাইন্ডারটা আমাকে এই সংখ্যার পাওয়ারে বসাতে হবে। ভালো করে দেখো জিনিসটা আমি কী বলতে চাইছি। এই অঙ্কটার ক্ষেত্রে আমি কী করব? এখানে দেখো 433 আছে, তো 433 এর ইউনিট ডিজিট কী আছে? 3। আমি শুধুমাত্র এখানে ইউনিট ডিজিট নিয়ে কথা বলবো, কারণ এর আগে কত সংখ্যা আছে সেটা আমার দেখারই দরকার নেই, কারণ এখানে জানতেই চেয়েছে একক স্থানের অঙ্ক কোনটা। সুতরাং আমি এখানে ধরে নেব সংখ্যাটা হচ্ছে এখানে 3, যেহেতু এর একক স্থানের অঙ্ক 3 আছে। 3-এর পাওয়ার কত আছে? দেখো 24 দেওয়া আছে 3-এর পাওয়ার, তো 24কে আমি কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করে এখানে অবশিষ্ট কত থাকবে? রিমাইন্ডারটা কী থাকবে? দেখো 4 6 24, এটা পুরো কেটে যাচ্ছে, কোনো রিমাইন্ডার নেই, মানে 0 বসিয়ে দেবো, বিয়োগ চিহ্ন দেবো। এরপর দেখো এখানে আমার ইউনিট ডিজিট 377-এর ইউনিট ডিজিট কত আছে? 7।
এবং 7-এর পাওয়ার কত দেওয়া আছে, দেখো 38 দেওয়া আছে 7-এর পাওয়ার। তো 7-এর পাওয়ার যদি 38 দেওয়া থাকে, এই 38কে আমায় 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার যেটা ইউনিট ডিজিট আসবে সেটা হচ্ছে 7-এর পাওয়ার কত, 2। ঠিক আছে, এবার প্লাস চিহ্ন আছে, প্লাস দিলাম। এবং 166 ইউনিট ডিজিট হচ্ছে আমার 6। এই 6 যেটা পাওয়ার দেওয়া আছে এখানে 54, এই 54কে আমি 4 দিয়ে ভাগ দেবো, তাহলে কত আসছে আমার ইউনিট ডিজিট 2। এইবার এখানে যে জিনিসটা আসলো এটাকে আমাকে সলভ করতে হবে। আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার 0 তার মানে কত রয়েছে বলো তো, কোনো সংখ্যার পাওয়ার 0 মানে হচ্ছে তার মান হবে 1। এটা সবসময় মনে রাখবে, সেটা 100-র পাওয়ারও যদি আমার 0 থাকে তাহলে কিন্তু তার মান কিন্তু সেই একই হবে। ঠিক আছে, তো অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবে। এখানে আমরা মাইনাস দেবো, দেখো 7 7 49-এ কত লিখবো, 9, শুধুমাত্র ইউনিট ডিজিট লিখবো আর কিচ্ছু না। প্লাস 6 6 36-এর কত, 6। ঠিক আছে, তো এটা আমাকে সলভ করতে হবে। তো কীভাবে সলভ করবো, দেখো 6 আর একে কত, 7। আমাকে এখানে দেখো দেওয়া আছে, কত দেওয়া আছে, 6 আর একে 7 মাইনাস 9। তোমরা বলো একবার ভেবে যে 7 থেকে 9 কি কখনো বিয়োগ করা যায়, যায় না। এই কারণে এখানে 7 না ধরে এটাকে আমাদের 17 ধরে নিতে হবে, অবশ্যই ধরতে হবে এটা। ঠিক আছে, তো 17 থেকে আমরা এটাকে 9 মাইনাস করব, যেটা আমাদের চলে আসবে 8। এবং 8ই হচ্ছে এর ইউনিট ডিজিট, যেটা অপশান নাম্বার সিতে আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ অঙ্কটাকে আমাদের মানে কমপ্লিট করতে হবে, এইভাবে আমাদের সলিউশনটা করতে হবে। পরীক্ষায় যত বড় পাওয়ারই আসুক না কেন, 4 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে এবং তার যে রিমাইন্ডার রয়েছে সেটাকে এর পাওয়ার হিসাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো কী বললাম জিনিসটা তোমরা সকলে ক্লিয়ার হলো জিনিসটা। এবং এখানে কিন্তু মনে রাখবে 4 দিয়ে কেন ভাগ করছি, তার কারণ হচ্ছে ইউনিট ডিজিটের একটা কনসেপ্ট রয়েছে যে কোনো মানে যে কোনো সংখ্যায় তোমাদের 4-এর পর মানে এখানে যে পাওয়ারগুলো রয়েছে সেটা 4-এর পর কিন্তু একই সাইকেলে রিপিট হতে থাকে। তো এই জন্য কিন্তু এখানে আমাদের 4 দিয়ে ভাগ করতে হচ্ছে। ঠিক আছে, চলো পরবর্তী কী প্রশ্ন রয়েছে সেটাকে আমরা দেখব। দেখো এখানে পরবর্তী যে প্রশ্ন রয়েছে, পরের প্রশ্নে বলা হয়েছে 1-এর পাওয়ার 5, 2-এর পাওয়ার 5, এগুলো সব প্লাসে দেওয়া রয়েছে এবং এটা 20 পর্যন্ত চলছে। এর একক স্থানের অঙ্ক অর্থাৎ ইউনিট ডিজিট কত হবে এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তো এর ইউনিট ডিজিটটা কত লিখবো আমরা, সেটা আমাদের বার করতে হবে। এখানে ভালো করে দেখো, তোমরা লক্ষ্য করো 1-এর পাওয়ার 5, এটাকে যদি এই যে 5গুলো রয়েছে, আমি সবার প্রথমে যেটা আগের কনসেপ্টে বললাম যে 4 দিয়ে আমি ভাগ করব। আমাদের যে পাওয়ার দেওয়া থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করব এবং তার যে রিমাইন্ডার থাকবে সেটাই কিন্তু আমরা বসাবো। যেমন 1-এর পাওয়ার 5, 5কে যদি 4 দিয়ে ভাগ দিই 1 হবে, প্লাস ঠিক সেমভাবে 2-এর পাওয়ারও কিন্তু 1 হবে, 3-এর পাওয়ারও আমার 1 হবে। এইভাবে চলতে 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 আমার 20-র পাওয়ারও কিন্তু সেই একই আসবে। তার মানে এটা আমাদের একটা পুরো কী আসলো, স্বাভাবিক সংখ্যা চলে আসলো, ন্যাচারাল নাম্বার চলে আসলো। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার আমার যোগফল করে তার ইউনিট ডিজিট কিন্তু এখানে বার করতে হবে, আর কিচ্ছু নয়। তো 1 থেকে 20টা সংখ্যা দেখো পরপর প্রাকৃতিক সংখ্যার যোগফলের একটা সূত্রও রয়েছে। সূত্রটা কি আছে, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই যে সূত্র প্রয়োগ করে আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যার যোগফল কিন্তু বার করতে পারি, শুধু যোগফল না গড়ও আমরা বার করতে পারি। তো এটা আমরা কিভাবে বার করব সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু n মানে কি, টোটাল n মানে হচ্ছে কতগুলো সংখ্যা রয়েছে, কতগুলো সংখ্যা আছে, দেখো 20টা সংখ্যা আছে, তো 20। এবার n প্লাস 1 মানে 20 যোগ 1 21 ডিভাইডেড বাই 2 মানে 2। তাহলে এটা 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে এটা আমাদের আসছে 10 বার এবং উত্তর চলে আসলে আমাদের এখানে 210। 210-এর ইউনিট ডিজিট কত, দেখো ইউনিট ডিজিট হচ্ছে এই 0। সুতরাং আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, 0 কিন্তু ইউনিট ডিজিট হয়ে যাবে এই সম্পূর্ণ যে সিরিজটি দেওয়া হয়েছিল তার। ক্লিয়ার হলো? আমি কিন্তু আগের যে কনসেপ্টটা দিয়েছি সেই কনসেপ্টের ওপরই কিন্তু তোমরা যে কোনো ইউনিট ডিজিটের অঙ্ক তোমরা করতে পারবে। তার পাওয়ার 5 থাকুক, 500 থাকুক, 5000 থাকুক, যাই থাকুক, সেটা যে কোনো কিছু থাকতে পারে। তোমাদের 4 দিয়ে ভাগ করে শুধুমাত্র রিমাইন্ডারটা তার মাথায় অর্থাৎ পাওয়ার হিসাবে সেখানে বসাতে হবে, কারণ 4-এর পর সেই সাইকেলটা কিন্তু রিপিট হতে থাকে। এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। দেখো পরবর্তী প্রশ্নে আসার আগে তোমাদের বলে রাখি, এইভাবে কিন্তু আমাদের জিকে ক্লাসও চলছে আমাদের এই চ্যানেলেই, এবং তোমরা সেটা চ্যানেলের ভেতরে বা পেজের মধ্যে গেলেই বুঝতে পারবে। এবং সেখানকার সম্পূর্ণটাই তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট প্রপারভাবে পেয়ে যাবে। তার জন্য এখানে তোমরা একবার যাবে, অবশ্যই ভিজিট করবে এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি ডাউনলোড করবে। তার কারণ হচ্ছে ক্লাসের যে জিকে ক্লাসের পিডিএফ, ফ্রি পিডিএফ ক্লাসের, সেটা কিন্তু তোমরা এই অ্যাপের মধ্যে ফ্রি পিডিএফ সেকশানে পেয়ে যাবে। শুধু তাই নয়, এখানে তোমাদের এক্সামের প্রস্তুতির জন্য এখানে পেইড পিডিএফ সেকশানেও অনেক গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে, যার মধ্যে রয়েছে ভারতের সংবিধান এবং ভারতের ইতিহাস, স্ট্যাটিক জিকে। এই তিনটেই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আপকামিং সমস্ত এক্সামের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাটিক জিকের গুরুত্বপূর্ণ পিডিএফ, যেটা কিন্তু প্রতিটি পরীক্ষায় আমাদের কম বেশি চলে আসে। আর এই যে পিডিএফটি, তোমাদের পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই অ্যাপের মধ্যে তো তোমরা পাবেই, যদি তোমাদের কোনো সমস্যা হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো।
এখানে স্ট্যাটিক জিকের গুরুত্বপূর্ণ সমস্ত টপিক আমরা দিয়েছি। এখানে 120টার ওপর টপিকের সংখ্যা দিয়েছি, যেটা 126টি পেজের মধ্যে কমপ্লিট করা হয়েছে। এবং তোমাদের যত কয়েকটা টপিক যদি আমি এখানে দেখিয়ে রাখি, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ ভারতের গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর, এখানে গুরুত্বপূর্ণ সবই রয়েছে, যা যা আমাদের এখানে দেওয়া রয়েছে সব এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমরা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স অ্যাপের মধ্যে ডিটেলস তথ্য এবং ডেমো পিডিএফ সহ সম্পূর্ণ তথ্য ওখানে দেখতে পাবে। এখানে কিন্তু তোমাদের আবারও বললাম যে আমাদের রাজ্যের এক্সামগুলো রয়েছে সামনে, প্রতিটি এক্সামের জন্য কিন্তু এখানে যা যা প্রয়োজন স্ট্যাটিক জিকের সম্পূর্ণটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এমনকি এখানে কিন্তু শুধু স্ট্যাটিক জিকে মানে যে ভূগোল ইতিহাস থাকবে তা নয়, এখানে সংবিধানেরও গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা দিয়ে রেখেছি, যেগুলো এক্সামে বারবার চলে আসে। সুতরাং এখানে কিন্তু পুরো জিনিসটাই তোমরা পেয়ে যাচ্ছ, অবশ্যই তোমরা একবার এটা দেখবে। সেম একইভাবে ভারতের ইতিহাস এবং ভারতের সংবিধান দুটোই কিন্তু একইভাবে করা রয়েছে 80টা এবং 81টা পেজের মধ্যে। এখানে ভারতের ইতিহাসের প্রাচীন ভারত থেকে শুরু করে প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত পুরোটাই কভার করা রয়েছে, যেখানে একদম তোমরা লৌহযুগ বা একদম ঋগ বৈদিক যুগ থেকে শুরু করে সিন্ধু সভ্যতা, পরপর প্রাগৈতিহাসিক যুগ এবং বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছে, তারপর বিভিন্ন শাসকগণ রয়েছে, পুরো জিনিসটা কিন্তু পরপর তোমরা এখানে পেয়ে যাবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মধ্য ভারত এবং আধুনিক ভারত পুরোটাই এখানে কভার করা রয়েছে, এবং এ টু জেড ইতিহাসে যা যা আমাদের পরীক্ষায় আসে, আমাদের এক্সামের জন্য যেটা যেটা ইম্পর্টেন্ট রয়েছে সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং শেষের দিকে যদি আমরা চলে আসি, সেখানে কিন্তু আমরা ওয়ান লাইনার প্রশ্ন উত্তর রেখেছি, যেগুলো তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে এবং রিভিশনের জন্য কিন্তু অনেকটাই হেল্প করবে তোমাদেরকে। এটা আপকামিং প্রতিটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। অবশ্যই যাদের প্রয়োজন রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো, এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে অ্যাপ রয়েছে সেখানেও কিন্তু পেয়ে যাবে। এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা দেখতে পাবে। দেখো এখানে পরবর্তী যে প্রশ্ন বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে নিচের অনুপাতগুলির মধ্যে কোনটি বৃহত্তম। অবশ্যই এই ধরনের প্রশ্ন তোমাদের একটা অবশ্যই আসবে, যেটা তোমরা আগের বছরের প্রশ্ন থেকেও বুঝতে পারবে, বা একদম রিসেন্ট WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সামেও তোমরা দেখতে পেয়েছো এই ধরনের প্রশ্ন। তো এখানে আমাদের এটা কিভাবে করতে হবে, দেখো এখানে অনুপাতে দেওয়া রয়েছে, এটাকে আমরা প্রপার ফ্র্যাকশানে লিখবো। যেমন এটা 2:5 মানে হচ্ছে 2/5, এটা হচ্ছে 1:2 মানে 1/2, এবং এটি 8/15, এটি রয়েছে আমাদের 3/5। এবার আমাদের এটাকে প্রপারভাবে আমাদের সলিউশনটা করতে হবে। তো কিভাবে এটাকে সলভ করা যেতে পারে, একটা হচ্ছে এই যে নিচে যে হর যেটা দেওয়া আছে ডিনোমিনেটর, এটাকে আমাদের সবগুলো সমান করতে হবে, এই একটা পদ্ধতি হয়। আর একটা পদ্ধতি হয় এদের প্রতিটার দশমিকভাবে, অর্থাৎ এগুলো তো সবই দশমিকে আসবে, তার মানটা এখানে লিখতে হবে, এই একটা পদ্ধতি হতে পারে। আর একটা পদ্ধতি হচ্ছে আমাদের এলসিএম পদ্ধতি, সেটাও হতে পারে, আমরা সম্পূর্ণ এই সবকটার এলসিএম নিয়ে তারপর আমরা সলিউশন করতে পারি। আর একটা সবথেকে বেস্ট এবং সবথেকে তাড়াতাড়ি এবং পদ্ধতি, সেটা হচ্ছে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, যেটা আমি ব্যবহার করব আজকের এই প্রশ্নটির জন্য। দেখো এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কি করব, এই যে নিচে 5 দেওয়া হয়েছে, এটার সাথে এই ডান দিকের উপরেরটার আমরা গুণ করব। গুণ করে কত হচ্ছে, 5 × 5, এই মানটা হচ্ছে এই 1/2 এর মান হচ্ছে 5, ঠিক আছে। ঠিক সেইভাবে এর যে নিচের সাথে এর উপরেরটার আমি গুণ করব, যেমন 2 × 2 = 4, এটা হচ্ছে 2/5 মান হচ্ছে 4। তো এর মধ্যে সবথেকে বড় কোনটা, নিশ্চয়ই এটা, এটা নয়। সুতরাং এই 2/5 তো আমাদের উত্তর হবেই না, এ কেটে গেল। ঠিক এইভাবে এই দুটো সাপেক্ষে আমরা এই দুটো সাপেক্ষে চেক করব, 3 × 15 = 45, এবং এই দুটো হচ্ছে আমাদের কত, 5 × 8 = 40। তো এখানে সবথেকে বড় কোনটা, অবশ্যই 45। সুতরাং 8/15 আমাদের উত্তর হবে না। এবার ভালো করে দেখো, এখানে আমাদের পড়ে থাকলো 1/2 এবং 3/5, 1/2 এবং 3/5। এবার এই দুটোর মধ্যে কে বড় সেটাকে আমাদের এবার চেক করব একই পদ্ধতিতে। 3 × 2 = কত হয়, 6, এবং এটা 5 × 5। সুতরাং সবথেকে বড় কোনটা, সবথেকে বড় হচ্ছে 3/5। 3/5 অর্থাৎ 3:5, 3:3:5 আমাদের এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, যেটা তোমরা অপশান নাম্বার সিতে দেখতে পাচ্ছ। তো এইভাবে করলে কিন্তু আমরা অনেক টাইম বাঁচাতে পারবো পরীক্ষার হলে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমরা একদম 100% অ্যাকিউরেসির সাথে প্রতিটি প্রশ্ন কিন্তু সলভ করতে পারবো। এটা কিন্তু একদম তোমাদের অনেক পদ্ধতি আছে, অনেক পদ্ধতি হতে পারে, তোমাদের সমস্ত পদ্ধতির নামও আমি বলে দিলাম। এই নিচেরগুলো তোমরা এলসিএম করেও করতে পারো, ঠিক আছে। তোমরা প্রতিটি ভগ্নাংশর যে দশমিক আকারে প্রকাশ করে তোমরা এটা করতে পারো, কিন্তু সবথেকে বেস্ট পদ্ধতি আমার এটাই মনে হলো এই প্রশ্নের জন্য। পরবর্তী এখানে যে প্রশ্নটি বলা হয়েছে, দেখো বলা হয়েছে যে কত সময়ে একটি মূলধন বার্ষিক 25% সরল সুদে দ্বিগুণ হবে। কত হবে, এখানে দ্বিগুণের কথা বলা হয়েছে। তো আমাদের এই প্রশ্নের জন্য এটা কিভাবে আমরা সলভ করব, যেহেতু এটা আমাদের সরল সুদের কনসেপ্ট, তো সরল সুদের যে সূত্র রয়েছে সেটা কি, সেটা রয়েছে আমাদের সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম ডিভাইডেড বাই 100, এটি আমাদের সূত্র রয়েছে।
তো এই সূত্র অনুযায়ী আমরা এই প্রশ্নটিকে সলভ করব। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে মূলধন এখানে কিছু বলা নেই, সুতরাং মূলধন অর্থাৎ প্রিন্সিপাল এটাকে আমরা 100 ধরে নেব। এবং বলা হয়েছে যে 25% সরল সুদে, 25% সরল সুদে এটা দ্বিগুণ হবে। এই যে দ্বিগুণ হচ্ছে এর মানে কি? দ্বিগুণ মানে হচ্ছে অ্যামাউন্ট, আমাদের প্রিন্সিপাল যদি 100 হয় তাহলে আমাদের অ্যামাউন্ট হয়ে যাবে 200। তার মানে সুদ কত হচ্ছে? 100 টাকার ওপর যদি আমার কিছু বছর পর সেটা যদি 200 টাকা হয়ে যায়, তার মানে সুদ হচ্ছে আমার 100 টাকা, অর্থাৎ 100% আমাদের সুদ হচ্ছে, 100 টাকা আমাদের এখানে সুদ হচ্ছে, তাই তো? তো এইভাবে জিনিসটা আমরা সাজিয়ে নিলাম। এবার সলিউশনটা আমরা কিভাবে করব ভালো করে দেখে নাও। পরপর শুধু মান বসাতে থাকবো, আর কিছু না। এখানে প্রিন্সিপাল পি কত দেওয়া আছে? PRT বাই 100 করবো, তো পি কত আছে? 100। আর কত আছে দেখো? 25%। টাইম কত দেওয়া আছে আমরা জানি না, টাইম কত দেওয়া আছে? ডিভাইডেড বাই 100। এবং সুদ কত দেওয়া আছে? সুদ হচ্ছে আমার কত? 100। যেহেতু এখানে বলা হয়েছে এটা দ্বিগুণ হচ্ছে, কোনো টাকা দ্বিগুণ মানে কি? 100% সুদ হচ্ছে, তবেই তো টাকাটা 100 টাকা থেকে বেড়ে 200 টাকা হচ্ছে, তাই না? তো 100% সেখানে সুদ হচ্ছে। তো এইভাবে আমরা এটাকে সলভ করব। তো সলভ করে এখানে কেটে দাও, 100 100 তো কেটেই যাচ্ছে। পরবর্তী কী রয়েছে দেখো? 25 4 100। সুতরাং এখানে টি অর্থাৎ টাইমটা আমাদের কত আসছে? 4 ইয়ার, 4 বছর। অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? 4 বছর কিন্তু এখানে লাগছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ। তো চলো আমরা পরবর্তী প্রশ্নে আসি। নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে, যেখানে বলা হয়েছে কি? বলা হয়েছে এখানে 12% বার্ষিক হারে 15 মাসে 6000 টাকার সরল সুদ কত? তো সরল সুদের সূত্র তোমরা জানো যে PRT বাই 100। তো এখানে আমরা কি করব? প্রথমে তো 6000 আমাদের এখানে প্রিন্সিপাল দেওয়াই রয়েছে, প্রিন্সিপাল 6000। এই 6000-এর ওপর 12% সুদ আছে, তো 12% সুদ ইন্টু টাইম কত আছে দেখো? 15 মাস। 15 মাস থাকুক, যে কোনো মাস দেওয়া থাকুক, সেটাকে আমরা যখন দেখা গেলো 15 মাস আছে, এটাকে আমরা 12 দিয়ে ভাগ দেবো। তো 12 দিয়ে ভাগ দিলেই তো এটা সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? তাহলে এটা আমরা চলে আসছে এটা। তো এইভাবে কিন্তু এটাকে আমরা সলভ করব। তো দেখি, 15 ডিভাইডেড বাই এখানে 12 করব, এবং নিচে তো আমাদের 100 আসেই, 100 দিয়ে এটা গুণ করব। তো এইভাবে আমাদের এটাকে সলভ করতে হবে, এবং এখানে সরল সুদ কত আসবে সেটা বার করতে হবে। প্রথমে এটাকে কেটে নাও, 100 কেটে যাচ্ছে, এবং 12 তো ডাইরেক্ট কেটে গেল, এবং 6 15 90, 6 15 90 এবং 10 রয়েছে, অর্থাৎ 900 টাকা। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের। পরের প্রশ্ন কী রয়েছে দেখো? পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের গড় থেকে রয়েছে এই কোশ্চেনটা, এবং এখানে গড় থেকে যে প্রশ্নটি বলা হয়েছে যে প্রথম 50টি ধনাত্মক জোড় সংখ্যার গড় কত হবে? অ্যাভারেজের কনসেপ্ট কী রয়েছে? অ্যাভারেজ এর কনসেপ্ট হচ্ছে অ্যাভারেজ ইকুয়াল টু হয় সাম ডিভাইডেড বাই নাম্বার, অর্থাৎ যে কটা তোমাদের সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো, দেখা গেলো A to Z এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, এই সমস্ত সংখ্যার যোগফল করতে হবে। যোগফল করে এই কতগুলো সংখ্যা আছে, যদি 20টা সংখ্যা হয় তো 20 দিয়ে ভাগ দিতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজের কনসেপ্ট, একদম ঠিক আছে। তো এইভাবে আমরা এখানে বলা হয়েছে যে প্রথম ধনাত্মক জোড় সংখ্যার গড় কত? 50টি। তোমাদের বলে রাখি, প্রথম 50টি ধনাত্মক জোড় সংখ্যার গড়ের একটা সূত্র রয়েছে, যেটা হচ্ছে n+1, অর্থাৎ 50টি বলা হয়েছে, তাহলে কত হবে? 50 + 1 মানে 51 হয়ে যাবে আমাদের এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। কিন্তু যদি এখানে জোড় সংখ্যার জায়গায় যদি বিজোড় সংখ্যা বলা থাকতো, তাহলে কি হতো? অড নাম্বার যদি বলা থাকতো, 50টি অড নাম্বার, তাহলে কি হতো? তাহলে সেখানে উত্তর আমাদের এনই হতো, এন অর্থাৎ 50ই হতো আমাদের উত্তর, ঠিক আছে? তো এইভাবে এটাকে আমাদের করা যেতে পারে। এটা করার আরও পদ্ধতি রয়েছে, কিন্তু এখানে অনেক রকম নিয়ম থাকলেও তোমাদের এখানে এই জিনিসটাও বুঝতে হবে, এখানে এনের সাথে আমরা +1 কেন করব। তোমাদের যদি একটা উদাহরণ দিয়ে, সামান্য উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, যেমন ধরো 2 একটা আমাদের জোড় সংখ্যা, তারপরে জোড় সংখ্যা 4, তারপরে জোড় সংখ্যা হচ্ছে 6। এই 3টে সংখ্যার যোগফল ডিভাইডেড বাই কতগুলো সংখ্যা আছে? অ্যাভারেজ মানে হচ্ছে সংখ্যাগুলো যোগফল বাই কতগুলো সংখ্যা আছে, 3টে সংখ্যা আছে, তাই 3 দিয়ে ভাগ দেবো। তো 6 4 10 মানে হচ্ছে 12/3। তো 12/3 মানে কত আসছে আমার? 4 হচ্ছে আমার অ্যাভারেজ গড়, ঠিক আছে। আরেকটি আমি সংখ্যা নিচ্ছি, 2 + 4 + 6 + 8 ডিভাইডেড বাই কত হবে তাহলে? 4টে সংখ্যা, তাই 4 দিয়ে ভাগ দেবো। তো এখানে আমাদের কত আসছে দেখো? 12 আর 8, এখানে আসবে আমাদের 20/4, তার মানে হচ্ছে আমাদের কত? 5। তো তোমরা যদি এই জায়গাটা করে লক্ষ্য করো, দেখো 3টে সংখ্যা যখন নিয়েছি তখন আমার অ্যাভারেজ আসছে 4, 4টে সংখ্যা যখন নিয়েছি তখন আমার অ্যাভারেজ আসছে 5, অর্থাৎ যতগুলো সংখ্যা যদি 50টি বলা হয়, তাহলে 50 + 1 আমাদের উত্তর আসছে এরকম। তাহলে 51 আমাদের উত্তর আসছে এখানে।
তাই না? তো এইভাবে কিন্তু জিনিসটা এখানে ক্লিয়ার হচ্ছে। আরেকটা জিনিস তোমরা এখানে যদি ভালো করে লক্ষ্য রাখো, পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে তিনটে ইভেন নাম্বার বা তিনটে জোড় সংখ্যার গড় যদি 4 হয় এবং পরবর্তী আরেকটি ইভেন নাম্বার যদি যুক্ত করা হয়, তাহলে গড় কত বৃদ্ধি পাবে? এরকমও প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়। যদি বলা হয় এরকম প্রশ্ন, তাহলে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে মাত্র একটি সংখ্যা আমরা যদি যোগ করলাম, দেখো তিনটে, প্রথমে সংখ্যা ছিল কত? তিনটে। পরে আরেকটি সংখ্যা যোগ করলাম, সেটা যোগ করার ক্ষেত্রে আমার গড় কত বৃদ্ধি পেল? গড় কিন্তু বৃদ্ধি পেল আমার 1। সুতরাং এই ধরনের প্রশ্নও কিন্তু জিজ্ঞাসা করা হয় পরীক্ষায়, ঠিক আছে? তো জিনিসটা কিন্তু অবশ্যই তোমরা এটা ক্লিয়ার করে নেবে। যখন আমি গড় তোমাদের চ্যাপ্টার অনুযায়ী করাবো, তখন কিন্তু জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে তোমাদের, ঠিক আছে? পরের প্রশ্নে বলা হয়েছে 6 জন পুরুষ 14 ঘন্টায় একটি রাস্তা মেরামত করে, তাহলে 4 ঘন্টায় একটি রাস্তা মেরামত করতে মোট কতজন পুরুষ লাগবে? তো এই ধরনের অঙ্ক তোমরা করেছো। এখানে টাইম অ্যান্ড ওয়ার্কের যে কনসেপ্ট রয়েছে, সেখানে বলা হয় কি না, M1 D1 H1 ডিভাইডেড বাই W1 ইকুয়াল টু M2 ইন্টু D2 ইন্টু আমাদের H2 ডিভাইডেড বাই W2, ঠিক আছে? তো এগুলো কিন্তু সব মাল্টিপ্লাই আছে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখানে কিন্তু বলা হয়েছে তোমাদের, কি বলা হয়েছে প্রশ্নে দেখো, এখানে বলা হয়েছে 6 জন পুরুষ। তো 6 জন পুরুষ 14 ঘন্টায়, কত ঘন্টায়? 14 ঘন্টায় একটি রাস্তা মেরামত করতে পারে। তাহলে 4 ঘন্টায় কতজন এই রাস্তাটি মেরামত করতে পারবে? এখানে এটাই জিজ্ঞাসা করা হয়েছে, কতজন পুরুষ করতে পারবে। তো এটা আমাদের ক্লিয়ার করতে হবে। আমাদের কাটাকুটি করে কত আসছে দেখি। দেখো 3 দুগুণে 6 আর 7 দুগুণে 14, সুতরাং এখানে কতজন পুরুষ করতে পারছে? এটা টোটাল এম হচ্ছে আমাদের 21, 21। তো 21 অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এই রাস্তাটি মেরামত করার জন্য 21 জন পুরুষ লাগবে। তোমাদের এখানে বোঝাতে যা টাইম লাগছে, না হলে আমার করাতে কিন্তু বেশি টাইম লাগবে না, ঠিক আছে? তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করাচ্ছি, যার জন্য কিন্তু একটু টাইম লেগে যাচ্ছে। পরের প্রশ্ন বলা হয়েছে একই কনসেপ্ট, এটাও কিন্তু আগের মতোই। 15 জন বালক, এখানে বালকের সংখ্যা কত রয়েছে? 15 জন। 28 দিনে একটি কাজ করতে পারে, তাহলে 21 জন বালক ওই একই কাজ কত দিনে তারা করবে? তো এখানে দিন সংখ্যা আমাদের বার করতে হবে। এখানে 21 জন বালক ওই একই কাজ কত দিনে করতে হবে? তো কত দিনে করতে পারবে? এখানে আমরা কাটবো যে 3 7 21 এবং 3 5 15, তারপরে 4 7 28। তাহলে আমাদের দিন কত আসছে এখান থেকে? 4 5 20, 20 দিনে কিন্তু আমরা এটা করতে পারবো, তাই না? তো অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের। পরের প্রশ্ন কী রয়েছে? পরের যে প্রশ্নটি রয়েছে, এটাও কিন্তু আমাদের অ্যাভারেজ অর্থাৎ গড়ের একটা কনসেপ্ট রয়েছে। প্রশ্নে বলা হয়েছে যে 10-এর প্রথম 6টি গুণিতকের গড় কত হবে? প্রশ্নটি ভালো করে দেখো। গুণিতক মানে কি? গুণিতক মানে হচ্ছে, কার বলেছে? 10-এর প্রথম 6টি গুণিতক। 10-এর গুণিতক মানে হচ্ছে 10-এর নামটা পড়তে থাকো, যেমন 10 একে 10। গড় মানে কি? কালারটা একটু চেঞ্জ করে নিই। গড় মানে কি? গড় মানে হচ্ছে প্রতিটি সংখ্যার যোগফল করতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমাদের গুণিতকগুলো বার করতে হবে, টোটাল 6টা গুণিতককে যোগ করতে হবে, ঠিক আছে? তো 10-এর প্রথম গুণিতক হচ্ছে 10 একে 10, 10 দুগুণে 20, 30, 40, 50 এবং 60। তো এখানে আসলো কটা? 6টি গুণিতক আসলো, তাই জন্য আমাদের কতগুলো সংখ্যা হচ্ছে? 6টি সংখ্যা, তাই 6 দিয়ে ভাগ দেবো। এরপর আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে? তো এবার আমাদের এটা কি করতে হবে? এটা কি আমরা যোগ করব? এখানে ভালো করে দেখো, তোমরা কি সকলে এখানে যোগ করতে বসবে, তারপর কি উত্তরটা বার করবে? আমি কিন্তু এর থেকেও আরও শর্টকাট তোমাদের বলে দিচ্ছি। দেখো, তোমরা ভালো করে লক্ষ্য করো যে এদের মধ্যে, কালারটা চেঞ্জ করে দিলে তোমাদের ভালো বুঝতে পারবে, এখানে সবার ডিফারেন্সটা কত আমাকে বলো তো একটু। এখানে সবার ডিফারেন্স হচ্ছে তোমাদের, দেখো 10 10 করে আছে ডিফারেন্স। এই যে সকলের কিন্তু 10 10 করে ডিফারেন্স আছে, ঠিক আছে? এইটা হচ্ছে কি? এটা হচ্ছে এপি, অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেস। এই ক্ষেত্রে আমরা কি করব, যখনই দেখব একটা মানে একদম সকলের যে ডিফারেন্স সেটা সেম আছে, অথবা যদি প্রশ্নে বলা থাকে ইভেন নাম্বার, অড নাম্বার বা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, যাদের সবার ডিফারেন্স 2 2 2 2 করে হয়ে থাকে, তো এই ধরনের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের এপিতে আছে। কিসে আছে? এপিতে আছে। আর এপিতে যখন থাকে অ্যারিথমেটিক প্রোগ্রেসের ক্ষেত্রে আমরা প্রথম সংখ্যাটাকে নেব, লাস্টের সংখ্যাটাকে নেব, এই দুটোকে যোগ করব, অর্থাৎ 10 যোগ 60 ডিভাইডেড বাই কত করব? 2। যেটা আসবে সেটাই হচ্ছে গড়। তাহলে 70/2 মানে 35 হয়ে যাবে এর সঠিক উত্তর। কত নাম্বার অপশানে আছে? অপশান নাম্বার সিতে আমরা দেখতে পাচ্ছি।
তোমাদের যদি তাও এখানে ডাউট মনে হয়ে থাকে তাহলে তোমরা এটাকে যোগ করে দেখতে পারো। দেখো 60 আর এদিকে 40 কত হচ্ছে 100, 30 আর 20 কত হচ্ছে 50, আর এদিকে 50 100 মানে 200 হলো, আর 10 পড়ে থাকলো মানে 210, ডিভাইডেড বাই 6 করো তাহলে কত আসছে দেখো 3 6 18, 30 5 6 30, তাহলে 35 আসলো। এইভাবেও তোমরা করতে পারো, তোমাদের যেমন ইচ্ছা। আমি যে কনসেপ্টটা বললাম এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখবে। গড়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম কনসেপ্ট কিন্তু এই এপি দিয়েই হয়ে যায়। আমি যখন করাবো গড়ের অন্যান্য অঙ্কগুলো তখন তোমরা দেখতে পাবে একদম মানে তোমাদের অঙ্কে হাতই দিতে হবে না, ঠিক আছে? এমনভাবে কিন্তু আমাদের করতে হবে, তবেই কিন্তু সিলেকশনটা খুব তাড়াতাড়ি হবে এবং অন্যদের তুলনায় তোমরা বেশি নাম্বার কিন্তু ভালো পারফর্ম করতে পারবে। পরের প্রশ্নে আমাদের কি বলা হয়েছে, একটি ফ্যান 30% লাভে 1560 মূল্যে বিক্রি করা হয়। অর্থাৎ ভালো করে দেখো, এখানে আমাদের বলা হয়েছে এত লাভে এবং এত টাকা এটা আমরা বিক্রি করছি। অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে 1560 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কত আছে 1560 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। যেখানে 30% আমার লাভ হচ্ছে, অর্থাৎ কোনো জিনিস ধরো তুমি 100 টাকায় কিনেছো এবং সেখানে 30 টাকা লাভ হচ্ছে, তাহলে তুমি বিক্রি করলে কত 130 টাকায়। তার মানে ঠিক এই যে 130 আছে এটা হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য। 130 দিয়ে ভাগ দেবো, কারণ এটা দিয়ে তো আমরা বিক্রি করছি, তো এটা দিয়ে ভাগ দেবো এবং আমরা ক্রয় মূল্য বার করব। ক্রয় মূল্য আমাদের হচ্ছে কত 100 টাকা। ক্রয় মূল্য আমরা বার করি, 13 দিয়ে ভাগ দিলে হচ্ছে আমাদের কত আসছে 13 কে 13, 14 15 26, 13 দুগুণে 26 এবং 2 শূন্য, এটা হচ্ছে আমাদের কি আসলো সিপি অর্থাৎ কস্ট প্রাইস, ঠিক আছে, ক্রয় মূল্য যেটা আমরা বলে থাকি। এই যে 1200 টাকা আসলো, এবার বলা হয়েছে যদি এর বিক্রয় মূল্য 960 টাকা হতো তাহলে ক্ষতি কত হতো। আমরা বুঝতেই পারছি যে আমাদের ক্রয় মূল্যই তো 1200 টাকা, যদি 960 টাকায় বিক্রি করি তাহলে তো আমাদের লস হবেই, কিন্তু কত লস হবে পার্সেন্টেজে কত সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তো 960 টাকা যদি আমরা এটাকে বিক্রি করি, ধরো এটাকে তোমরা 960 টাকাতে বিক্রি করছো, তাহলে 960 টাকা এখান থেকে মাইনাস করো, যে কত লস হচ্ছে সেটা আমরা বার করব। 0 4, এখানে আসছে আমাদের কত 2, তো 240 টাকা আমাদের এখানে লস হচ্ছে এবং এর পার্সেন্টেজ কত পার্সেন্ট লস হচ্ছে। তো 240 এটা এই 1200 টাকার, অর্থাৎ ক্রস আমরা লাভ লস সব বার করি কিসের ওপর, ক্রস প্রাইসের ওপর, ক্রয় মূল্যের ওপর বার করি। সুতরাং ক্রয় মূল্যটা আমরা নিচে রাখবো এবং 100 দিয়ে গুণ করব। কাটো এগুলো সব, এবং 12 দুগুণে কত আসছে 24, মানে 20%। কত হচ্ছে 20% আমাদের এখানে ক্ষতি হচ্ছে। কিন্তু এই অঙ্কটা তোমাদের আরও আমি শর্টে এবং বেস্ট ওয়েতে তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি। এটা একদম বেসিক কনসেপ্ট ছিল। তোমরা প্রথমে এখান থেকে কস্ট প্রাইসটা বার করলে 100 দিয়ে গুণ করে, এখানে আমাদের সিপি আসলো কস্ট প্রাইস, এবং এর ওপর যে লস হয়েছে 960 টাকা, এই 960 টাকা আমরা বার করলাম, দিয়ে দেখলাম যে 240 টাকা আমাদের অ্যাকচুয়াল লস হয়েছে। এবং 240 টাকার লস হয়েছে কার ওপর, না এই কস্ট প্রাইসের ওপর লসটা হয়েছে। তো কস্ট প্রাইসের ওপর কত পার্সেন্ট লস হয়েছে 20% আমাদের উত্তর এসেছে। এইভাবে এটা আমরা করলাম। এবার এর থেকেও বেস্ট ওয়ে কী রয়েছে সেটা ভালো করে দেখো। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে 1560, এটা হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য, মানে 130%-এর মান। কারণ এই 130% হচ্ছে আমাদের সেলিং প্রাইস। 130% লাভে আমরা এটাকে বিক্রি করেছি, 30% লাভে বিক্রি করেছি, যেখানে 100 টাকা ক্রয় মূল্য আছে এবং 30% লাভ আছে, ঠিক আছে। তো এটা আমাদের কি আসছে, এটা হচ্ছে কিন্তু আমাদের সিএসপি, সেলিং প্রাইস। এবার কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে জিনিসটা যদি আমি বিক্রি করি 960 টাকাতে তাহলে আমাদের ক্ষতি কত হবে। তাহলে জিনিসটা আমরা কততে বিক্রি করব, 960 টাকাতে বিক্রি করব, তাহলে আমাদের কি পার্সেন্টেজ আসবে সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমরা কিভাবে করব এই জিনিসটাকে করার একমাত্র পদ্ধতি হচ্ছে, প্রথমে তো এই পার্সেন্টেজের জিনিসটা বার করে নাও যে এটা 1%-এর ভ্যালু কত আসছে। 13 দিয়ে এটাকে আমরা ভাগ করেছিলাম, 13 কে 13 এসেছিলো এবং 13 দুগুণে 26, অর্থাৎ 12। তো এখান থেকে দেখো ভালো করে আমি কি বলতে চাইছি, এখানে 1%-এর মান হচ্ছে এখানে 12 আসছে, তাই তো। তো এটারও তোমার দেখার দরকার নেই, এবং এখানে আমাদের এই মানটা বার করতে হবে। তো এই মানটা আমরা কিভাবে আসবো, ডাইরেক্ট কিভাবে আসতে হবে, এই যে 12 আছে এটা 96, এটা কত গুণ হচ্ছে ভালো করে দেখো তো। 8 12 96 আমরা জানি, তার মানে 8 গুণ তো হচ্ছেই, তার সাথে সাথে একটা শূন্য আছে, মানে 80 গুণ হচ্ছে। কত গুণ হচ্ছে 80 গুণ হচ্ছে এটা। তার মানে এখানেও যেটা আসবে সেটা 80 গুণ হবে। এর মানে তো ঠিক যে এখানেও যেটা আসবে আমার 80 গুণ হবে। তার মানে এটা কত হবে, এটা তো একের মান আসছে না, তো 80 একে 80 হবে এখানে আমাদের 80%। এবার দেখো এটা তো আমাদের সেলিং প্রাইস, এটা আমাদের সেলিং প্রাইস, তার মানে কি আমরা 80%-এ বিক্রি করেছি।
তাহলে আমরা কিনেছি কত? 100 টাকায় আমরা কিনেছিলাম, কস্ট প্রাইস হচ্ছে আমাদের 100 টাকা, এবং আমরা 80-তে বিক্রি করেছি। আমাদের লস কত হয়েছে? লস হয়েছে 20%। ডাইরেক্ট আমরা এখানে পার্সেন্টেজে লিখতে পারছি, তার কারণ আমাদের বেস যেটা সেটা হচ্ছে কস্ট প্রাইস 100 সাপেক্ষে যত বেশি হবে বা যত কম হবে সেটা ডাইরেক্ট পার্সেন্টেজকেই ডিনোট করে। ঠিক আছে না? তো অপশান অনুযায়ী আমাদের সঠিক উত্তর এখানে 20% আমাদের এখানে লস হচ্ছে। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। ভালো লাগলে লাইক কিন্তু অবশ্যই করবে, শেয়ার অবশ্যই করে দেবে। ঠিক আছে? বেস্ট পদ্ধতি কিন্তু তোমাদের বলছি, এর থেকে বেস্ট পদ্ধতি তোমরা কোথাও পাবে না, এটুকু বলতে পারি তোমাদের। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে আসি। পরের প্রশ্নে দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে 3, 7 এবং 18 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা কোনটা? 3, 7, 18 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা আমাদের কোনটা হবে? তো এক্ষেত্রে আমরা কি করব? বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম মানে কি? এটা হচ্ছে আমাদের এলসিএমের একটা পদ্ধতি। এলসিএম মানে কি? এলসিএম মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। এখানকার মধ্যে এই যে 3 আছে, 7 আছে, 18 আছে, এটা তোমাদের এলসিএম বার করতে হবে। আর তোমরা এলসিএম কীভাবে বার করো? এইভাবে তোমরা এলসিএম বার করো অনেকেই। তো এইভাবেই যেহেতু তোমরা বার করো, আমিও বার করছি। প্রথমত এটাকে কি করতে হয়? 3 দিয়ে যাবে, 3 একে 3, 7 বার, 3, 6, 18। এবার পরপর এটাকে গুণ করে দিতে হয়, তাই তো? তো 6 7 42 আর 3 42 যেটা আসছে সেটা উত্তর করে দেবো আমরা। ঠিক আছে? তো 6 7 42, সরি 6 7 42 এবং 42 × 3, তার মানে আসছে আমাদের কত? 126। তো এইভাবে আমরা এটা করতে পারি, কিন্তু আমরা এইভাবে করব না পরীক্ষায়। আমরা এইভাবে করব না। কেন এইভাবে করব না? তাহলে কীভাবে করব? করব হচ্ছে এইভাবে। দেখো ভালো করে, এখানে আমাদের এলসিএম বার করতে হবে কোন কোন সংখ্যাগুলো? এই 3, 7 আর 18, এই 3টে সংখ্যার বার করতে হবে। এলসিএম মানে হচ্ছে যে সংখ্যাটা সবার মধ্যে থাকবে এবং যার পাওয়ার সব থেকে বেশি সেই সংখ্যাগুলোকে আমি নেব। পাওয়ার সব থেকে বেশি মানে কি? দেখো সবার প্রথমে বড় সংখ্যা হচ্ছে 18। 18কে আমি ডাইরেক্ট নিয়ে নেবো এলসিএমের মধ্যে। ঠিক আছে? এলসিএমের মধ্যে আমি ডাইরেক্ট নিয়ে নেবো 18কে, এবং তারপর দেখব ছোট ছোট কী কী সংখ্যা আছে। দেখো 3 আর 7 আছে। 3 কি আমি এই 18-র মধ্যে আছে? 3 দেখো 18-র একটা তোমরা বলতে পারো মাল্টিপল, কারণ 9 দুগুণে 18 আর 3 তিরিক্ষে 9। এখানে 3-এর দুটো পাওয়ার আছে। এই 18কে যদি আমি ভাঙি, 18কে ভাঙলে আমি কী পাবো বলো তো? দেখো 3-এর স্কোয়ার পাবো ইন্টু 2 পাবো একটা, কারণ 3 তিরিক্ষে 9, দুগুণে 18 হয়, তাই তো? তাহলে আমি অলরেডি 3 নিয়ে নিয়েছি, তাহলে আমি কেন আবার 3 নিতে যাব? তাহলে কিন্তু আমরা 3 আর নিতে যাব না। এখানে আমি 18 ডাইরেক্ট নিয়ে নিলাম, তারপর আর 3টা নেওয়ার কোনো প্রয়োজনই নেই। অলরেডি আমি 18-র মধ্যে 3 আছে, কিন্তু 18-র মধ্যে 7 কি আছে? না, 7 কিন্তু নেই, তাই জন্য আমি 7কে নেব। এবার এই দুটোকে আমি গুণ করব। গুণ করার পর আমার যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 126। ঠিক আছে? তো এইভাবে কিন্তু পরীক্ষার হলে আমাদের করতে হবে। অবশ্যই কিন্তু এইগুলো তোমরা দেখে রাখবে। এই ধরনের বেস্ট ওয়ে কিন্তু তোমাদের জানতে হবে। আর এলসিএম এইচসিএফের ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের অপশান দিয়ে হয়ে যায়, সেটাও কিন্তু পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, পরের কোশ্চেনে কী বলা হয়েছে দেখো, ফ্র্যাকশান দিয়ে দিয়েছে। পরীক্ষায় তোমাদের এইভাবেই দেবে, বিভিন্ন ফ্র্যাকশান দিয়ে দেবে, এখানে বিভিন্ন ভগ্নাংশ দিয়ে দিয়েছে, দিয়ে বলা হয়েছে এর লসাগু অর্থাৎ এলসিএম কত হবে। তো কীভাবে বার করবে? এর কিন্তু একটা কনসেপ্ট আছে। যখনই তোমাদের কোনো ভগ্নাংশের লসাগু বার করতে বলবে, তখন কিন্তু এই উপরে যে সংখ্যাগুলো রয়েছে 1, 5, 4, 8, এদের এলসিএম বার করবে, অর্থাৎ এদের লসাগু বার করবে, এবং নিচের যে সংখ্যাগুলো আছে 6, 27, 15, 3, এদের এইচসিএফ তোমাদের বার করতে হবে। অর্থাৎ যখন তোমাদের এলসিএমের কথা বলবে তখন ওপরেরটার এলসিএম বলবে, বার করবে। যখন তোমাদের দেখা গেলো এই সংখ্যাগুলোই দিয়ে দিয়েছে, দিয়ে বলা হয়েছে এদের এইচসিএফ বার করো, তাহলে কিন্তু তোমরা উপরের এইচসিএফ বার করবে আর নিচের এলসিএম। ঠিক আছে? তো এইভাবে তোমাদের কিন্তু এটা বুঝতে হবে। তো সেইভাবে করব, এবং আগের যে পদ্ধতি বলেছি সেই পদ্ধতি অনুযায়ী এই অঙ্কটা আমরা যদি করি, এর এলসিএম বার করতে হবে মানে কি? যে সংখ্যাটা সব থেকে বড়ো, যেমন 8, 8কে আমি আগে নেব, এবং এখানে দেখো 4 আছে উপরে একটা। তো 4 কি 8-এর মধ্যে চলে এসেছে? ভালো করে ভাবো, 4 দুগুণে 8 হয়, তাহলে 4 কিন্তু অলরেডি 8-এর মধ্যে আছে, তাহলে 4কে আর আমি নেব না, স্কিপ করে দাও। 5, 5 কি 8-এর মধ্যে আছে? নেই, তাহলে আমি 5টাকে গুণ করব এর মধ্যে। যে আছে তাকে আমি আর নেব না, যে নেই তাকে গুণ করব। তাহলে আমাদের এইটুকু হয়ে গেল, একটা নেওয়ার প্রয়োজনই পড়ে না। এরপরে নিচে আসো, নিচে আমাদের এইচসিএফ। এইচসিএফ মানে কি? এইচসিএফ মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ যে ফ্যাক্টরটা হাইয়েস্ট এবং সবার মধ্যে কমন, সেটা হচ্ছে আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগু। তো গসাগু হচ্ছে আমাদের সব থেকে ছোটো সংখ্যা, যেটা সবার মধ্যে কমন থাকবে। দেখো এখানে 3,
তিন দেখো এর মধ্যেও আছে, 3 5 15 হয় মানে 15-এর মধ্যে 3 আছে, 3 9 27 মানে এর মধ্যেও আছে, এবং 3 2 6 এও আছে। তার মানে মিনিমাম যে এইচসিএফ সেটা কিন্তু আমাদের 3ই হবে। 3-এর থেকে বড় আর কিছু হতে পারে? দেখো এখানে মিনিমাম তো আমার 3ই আছে না, এর থেকে তো কম আর কিছু নেই, সুতরাং 3ই আমাদের কিন্তু গসাগু হবে, এবং সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 40/3। কোন অপশানে আছে? অপশান নাম্বার বিতে আছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের প্রতিটি প্রশ্নকে ট্যাকেল করতে হবে। পরের প্রশ্নে আমরা চলে এসেছি, এবং পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যদি কোনো সংখ্যার 2/5-এর 40% 24 হয়, তাহলে আসল সংখ্যাটা কত হবে? ধরে নাও কোনো একটা সংখ্যা আছে এক্স। তোমাদের বলে রাখি এই যে 40% এটাও কিন্তু তোমাদের 2/5ই হয়। কিভাবে হয়? তোমরা যারা জানো না, যারা পার্সেন্টেজের ক্লাস দেখোনি, দেখে নেবে, আমি তাও বলে দিচ্ছি। এখানে 40% মানে 40/100, এটাকে তোমরা কাটলে কত হবে? 2 দুগুণে 4 এবং 5 দুগুণে 10, মানে 2/5ই তোমরা পাচ্ছ। ঠিক আছে, তো সংখ্যাটা হচ্ছে তোমাদের এক্স। বলেছে কোনো সংখ্যার 2/5, 2/5 লিখলাম, এবং এরই 40%, 40%-এর মানেই হচ্ছে আবার 2/5, তো সেটা লিখলাম। বলা হয়েছে এটা হচ্ছে আমাদের কত হয়? 24 হয়। তাহলে এক্সের মান আমাদের বার করতে হবে। তো এক্সের মান বার করতে হবে, তো কীভাবে করব? দেখো 2 দুগুণে কত হয়? 4, 4 6 24 কেটে গেল, এবং 5 5 25, এবং 6 25 কত হয় আমার? 150, 150। তাহলে উত্তর আমাদের 150, অপশান নাম্বার সিতে আমরা পাচ্ছি এটা। এইভাবে এটাকে আমরা করব, একদম বেসিক, কোনো রকম আমাদের আলাদা আলাদা প্রশ্নের জন্য আলাদা আলাদা আমাদের শর্টকাট টেকনিক জানতে হবে না, একদম বেসিক কনসেপ্ট, যেটা জানলে আমাদের প্রতিটি প্রশ্নের জন্যই হয়ে যাচ্ছে। পরবর্তী যে প্রশ্ন সেখানে বলা হয়েছে, দেখো বলেছে দুটি সংখ্যা এ এবং বি তৃতীয় একটি সংখ্যার থেকে 10% এবং 25% বেশি, তাহলে এ আর বি এর অনুপাতটা আমাদের কত হবে সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তো অনুপাতের অঙ্ক কোনো ব্যাপারই না, প্রথমে আমাদের সাজাতে হবে এ, বি, এবং তৃতীয় একটি সংখ্যা আছে সেটা সি ধরে নিলাম। এবার বলেছে তৃতীয় সংখ্যার থেকে প্রথম সংখ্যাটা 10% বেশি, তার মানে সি, এই যে তৃতীয় সংখ্যা এটাকে আমি 100 ধরে নিলাম, এর থেকে প্রথম সংখ্যাটা হচ্ছে 10% বেশি, মানে কত? 110, এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 25% বেশি, তো 25% কত হবে? 125। এবার বলা হয়েছে যে এই সংখ্যাটাই এ এবং বি এর অনুপাত কত এখান থেকে, সুতরাং এই অনুপাতটা আমাদের বার করতে হবে, শুধু আর কিছু না। তো এখানে শুধু কাটতে থাকো 5 দিয়ে, 5 2 10, 5 দুগুণে 10 22, এবং এটা আসছে আমাদের 5 25 125। তাহলে আমরা যে রেশিওটা পাচ্ছি সেটা হচ্ছে 22:25, 22:25, অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো এইগুলো তো আমাদের একদম সাধারণ অঙ্ক রয়েছে, এই ধরনের অঙ্ক তোমরা প্রশ্ন বেশি দেখতে পাবে তোমাদের এক্সামে। এবং এই যে প্রশ্নটি রয়েছে এটি কিন্তু অত্যন্ত ভালো মানের একটা প্রশ্ন রয়েছে, যেটা তোমরা আগামী পঞ্চায়েত পরীক্ষার বেশ উঁচু স্তরের যে লেভেলের এক্সামগুলো রয়েছে সেই এক্সামে কিন্তু অবশ্যই তোমরা এই ধরনের প্রশ্ন দেখতে পাবে। প্রশ্নটা ভালো করে খেয়াল করো, এখানে 6 অঙ্কের একটি সংখ্যা দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে যে 24 দ্বারা বিভাজ্য এটা হচ্ছে এই যে সংখ্যাটা 6 অঙ্কের সংখ্যা, এটা 24 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে দেখো সংখ্যাগুলো সম্পূর্ণ নেই, এখানে এই যে পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, এখানে পি আর কিউ দিয়ে প্রকাশ করা আছে। বলা হয়েছে পি গুণ কিউ এর সর্বোচ্চ মান কত হতে পারে। তো এই অঙ্কটাও কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অন্যান্য এক্সামে কিন্তু অলরেডি চলে এসেছে। কীভাবে আমরা করব? প্রথমে দেখো যে 24 দিয়ে বিভাজ্য এর মানে কি। এর মানে হচ্ছে আমি আগেই বলেছিলাম প্রথমেই যে 3 এবং 8-এর ফ্যাক্টর হচ্ছে 24, এবং এই যে 24 রয়েছে 3 এবং 8-এর হচ্ছে এর মাল্টিপল হচ্ছে 3 8 24, এবং এই সংখ্যাটি যদি 6 অঙ্কের সংখ্যা, এটাকে যদি ভাগ করতে হয় তাহলে 3 দিয়েও ভাগ করতে হবে, 8 দিয়েও ভাগ করতে হবে। এবং বিভাজ্যতার যে নিয়ম রয়েছে যে 3 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে তার ডিজিটের সামগুলোকে ভাগ করা, এবং 8 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে লাস্টের 3টে ডিজিট ভাগ করা। তাহলে আমরা কিভাবে করব এটাকে? প্রথমে তো সাজিয়ে নিই, 11 রয়েছে, পি রয়েছে 9, তারপরে কিউ এবং 4। এই যে সংখ্যাটা, প্রথমে আমাদের এখান থেকে এই কিউ এর মানটা বার করতে হবে। কার মান বার করতে হবে? কিউ এর মান। কীভাবে বার করব? দেখো এখানে আমাদের কিউ এর মান বার করতে হবে, এবং লাস্টে ইউনিট ডিজিট দেখো 4 আছে। তাহলে আমাদের তোমরা আগে ভালো করে বলো যে এখানে 4 কোন কোনভাবে সম্ভব রয়েছে। ইউনিট ডিজিট প্রথমে 4 আছে, তার আগে কিউ আছে। আমি এটাকে আগে সাজিয়ে নিচ্ছি। এর ম্যাক্সিমাম, এখানে কিন্তু সর্বোচ্চ মান বলেছে, সর্বোচ্চ সম্ভাব্য মান বলেছে, মিনিমাম বলেনি। ঠিক আছে, তাহলে আমাদের ম্যাক্সিমামটাই নিতে হবে। তো ম্যাক্সিমাম কত হতে পারে? যদি আমরা এখানে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের 2 যদি বসাই,
2 কি, আমি প্রথমে 8 আছে, 8-এর মধ্যেও কিন্তু 4 আছে, এটা কিন্তু মাথায় রাখবে। আর 4 মানে হচ্ছে লাস্টের দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করার অর্থই হলো সেই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা যদি এখানে মিনিমাম 2 বসাই, যদি এখানে 3 বসাই, 3 দিয়ে কি বসালে যাবে 34? 34 কি 4 দিয়ে ভাগ যায়? যায় না, 3 বসালে হবে না। যদি 4 বসাই, 4 দিয়ে চলে যাবে, দেখো 4 দিয়ে কিন্তু 4 দিয়ে এই 44কে ভাগ যাবে, ঠিক আছে। এর পরবর্তী আরেকটা সংখ্যা কী হতে পারে? 5 হবে? 5 না, 5 দিয়ে ভাগ যাবে না, 4 দিয়ে, মানে 5কে 54কে 4 দিয়ে ভাগ যাবে না। 64, হ্যাঁ 64কে যেতে পারে। 84, 84কেও যাবে। এই যে আমি এগুলো লিখছি না, এগুলো সব হচ্ছে কার মান বলো তো? কিউ এর মান, কিউ এর মান বসাচ্ছি আমি এগুলো। এবার তোমরা ভালো করে ভেবে বলো, এখানে 8-এর থেকে বেশি আমি কিউ এর মান কি অন্য কিছু নিতে পারি? না, নিতে পারি না। এটাই ম্যাক্সিমাম হতে পারে কিউ এর মান, এর থেকে বেশি সম্ভব নয়। এবং কিউ এর মান মিনিমাম কত নিতে পারি আমি? মিনিমাম কিন্তু আমি 2 নিতে পারি, এর থেকে আর কম নিতে পারি না, এর থেকে কম অর্থাৎ 0 আমি নিতে পারি, ঠিক আছে, মিনিমাম যদি বলা হয়। কিন্তু এখানে সর্বোচ্চ বলা হয়েছে, তো সর্বোচ্চ অর্থাৎ 8 আমি কিন্তু ম্যাক্সিমাম নিতে পারি কিউ এর মানটা। কত নিতে পারি? 8। এখান থেকে এটা ক্লিয়ার হলো যে কিউ এর মান আমার 8ই হবে, 8-এর তো বেশি হবে না। এবার আমাকে বার করতে হবে, দেখো কিউ এর মানটা তোমরা পেয়ে গেলে 8, ঠিক আছে। এবার তোমাকে পি এর মান বার করতে হবে। পি এর মান বার করতে গেলে তোমায় কীভাবে বার করবে বলো? কিউ এর মান তো তুমি বার করে ফেললে, যে সবার ইউনিট ডিজিট 4 আছে, সবার ইউনিট ডিজিট তুমি 4 4 করে বসালে, এবং এগুলো সব 2 4, যেগুলো 4 দিয়ে ভাগ যায় সেই সংখ্যাগুলো তুমি বসাতে থাকলে, এবং যেখানে হাইয়েস্ট পাওয়ার 8 সেই পাওয়ারটা নিলে, এবং তুমি বুঝে গেলে যে হ্যাঁ এখানে সর্বোচ্চ বলেছে, তো আমি 8 নিয়েছি, কিউ এর মান হচ্ছে আমার 8। এটা আমার ক্লিয়ার। এবার পি আমি কি করে বার করব? কি করে বার করতে হবে পি এর মানটা? তার জন্য দেখো কিভাবে করবে। কালো কালারটা নিই, বেস্ট হবে। এখানে আমি বলেছিলাম যে দেখো এখানে 3-এর মাল্টিপল আছে এখানে, মানে 3 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে সম্পূর্ণ সংখ্যাগুলোর সাম, মানে ডিজিটগুলোকে যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, এটা বলেছি আমি। তাহলে এখানে জিনিসটা কি আসছে, এখানে দেখো তোমরা 1 1, পি এর মান আমায় বার করতে হবে, 9 আছে, কিউ এর মান আমার 8 আমি পেয়েছি, এবং 4 আছে। সংখ্যাটা ফাইনালি তো এটাই এসেছে না। এবার এখান থেকে পি এর মান আমাকে বার করতে হবে, এবং আমি এখানে 3-এর মাল্টিপল চেক করব। কীভাবে চেক করব 3-এর মাল্টিপল? দেখো 9, 9 তো 3 দিয়ে ভাগ যায়, 9কে 3 দিয়ে ভাগ যায়, তাহলে 9 আমি কেটে দিলাম। 8 আর 1-এ কত হয়? 9, কেটে দিলাম। 4 আর 1 কত হয়? 5, 5 যোগ পি, এটা আমার পড়ে থাকছে। 5-এর সাথে আমায় মিনিমাম কত বসাতে হবে? 5-এর সাথে মিনিমাম আমার কত বসাতে হবে? 4 আর 1-এ 5 রয়েছে এখানে। এই যে 5 প্লাস পি আছে, এটাকে আমাকে কত দিয়ে ভাগ যেতে হবে? 3 দিয়ে ভাগ যেতে হবে এটাকে, 3 দিয়ে এটাকে আমাদের ভাগ যেতে হবে। এবার পি এর মান কত হতে পারে তোমরা বলো? ম্যাক্সিমাম কিন্তু বলতে হবে আমাকে, যা বলবে ম্যাক্সিমাম বলতে হবে এখানে। তো পি এর মান এখানে কত হতে হবে? পি এর মান যেটা হতে হবে, প্রথমে যদি আমি ধরে নিই যে 3 দিয়ে ভাগ করতে গেলে 5 আর 4-এ 9, যদি পি এর আমি 4 যদি মান নিই, 4 যদি পি এর মান নিই, তাও কিন্তু এটা কত দিয়ে ভাগ যাবে? 3 দিয়ে ভাগ যাবে তো, 5 আর 4-এ 9, 3 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু বলেছে ম্যাক্সিমাম। তাহলে আমি পি এর মান যদি 7 ধরি, 7 আর 5-এ কত হচ্ছে? 7 আর 5-এ আমাদের 12, 3 4-এ 12, 3 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু 7-এর থেকে বেশি আর আমি নিতে পারবো না, সেক্ষেত্রে আমার কাটা যাবে না, বা সেটা আমাদের বেশি হয়ে যাচ্ছে। সুতরাং 7 কিন্তু ম্যাক্সিমাম। তাহলে কি আমি পেলাম দেখো, পি এর মান আমি পেলাম 7, কিউ এর মান পেলাম আমি 8। এই 7 আর 8 গুণ করে কত? এখানে গুণ চেয়েছে 7 পি আর কিউ, পি কিউ, 7 8-এ 56। উত্তর আমার চলে আসলো 56, যেটা অপশান নাম্বার এতে দেওয়া রয়েছে। তো কেমন লাগলো সলিউশন? এবং এই ধরনের প্রশ্ন আমাদের এইভাবেই করতে হবে। তোমাদের বোঝানোর জন্য এখানে অনেকটা বেশি তোমাদের মনে হচ্ছে যে আদৌ কিন্তু এটা সেরকম কিচ্ছু ছিল না, ঠিক আছে। এখানে আমাদের কিচ্ছু ছিল না, এখানে আমাদের ইউনিট ডিজিট 4 ছিল, সুতরাং কিউ আমরা এখান থেকে পেয়েছিলাম কত? 8, এবং আমরা 24, যেটা হচ্ছে 3 গুণ 8-এর মাল্টিপল, 3 দিয়ে ভাগ করার ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ ডিজিটের সাম যোগ করতে হয়, এবং আমরা এখানে কি করলাম? 11 ছিল, পি ছিল 9 ছিল, তার সাথে কিউ এর মান আমরা 8 বসিয়ে দিলাম, এবং 4 ছিল। এখানে আমরা কি করেছিলাম? কিচ্ছু করিনি, এখানে শুধু 3 দিয়ে ভাগ করার জন্য 3-এর মাল্টিপলগুলো বাদ দিয়েছিলাম। কীভাবে? যেমন 9 বাদ দিলাম, 4 4 9, 8 আর 1-এ 9, ঠিক আছে। তাহলে 4 আর 1-এ কত ছিল? 5 প্লাস পি, এটাকে আমাদের 3 দিয়ে ভাগ করতে হতো। আমি কি বললাম? যে পিকে ম্যাক্সিমাম, এখানে যেহেতু সর্বোচ্চ বলেছে,
তার জন্য পি এখানে যদি আমি কত নিতাম, 5 আর 4 9 হয়, যদি 4 নিতাম তাহলে 5 আর 4 9 3 দিয়ে ভাগ যায়, কিন্তু এটা হতে পারতো কিন্তু যদি মিনিমাম বলতো, কিন্তু এখানে ম্যাক্সিমাম বলেছে তাই আমি এটাকে কত ধরবো, 7। দেখো 5 আর 7 আমাদের 12 হচ্ছে এবং 3 দিয়ে 3 4 12 এটা ভাগ যায়, সুতরাং ম্যাক্সিমাম কিন্তু 7 আমি নেবো। আর 8 আর 7 এই দুটোকে গুণ করতে হবে, যেটা আমার উত্তর আসবে 56, যেটা আমাদের সর্বোচ্চ বলা হয়েছিল 56। এইভাবে কিন্তু আমরা এটা করলাম, ঠিক আছে। সুতরাং তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে সেটা তোমরা, ঠিক আছে। 17টি প্রশ্ন ছিল আজকের ক্লাসে। তো অবশ্যই তোমরা সকলে যারা যারা ক্লাস দেখছো লাইক এবং শেয়ারটা অবশ্যই করবে, ঠিক আছে, কারণ দারুণ প্রশ্ন এবং তার সাথে সলিউশনগুলো তোমাদের জন্য দারুণভাবে নিয়ে এসেছি। এবং তার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফলো করে রাখবে এই পেজটিকে। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তো তোমাদের কেমন লাগলো, এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে, এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার যে মোবাইল অ্যাপ রয়েছে সেটার লিঙ্কও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সকলে ডাউনলোড করে রাখবে। কারণ ম্যাথের মতোই বেস্ট ওয়েতে কিন্তু আমাদের জিকের ক্লাসও হচ্ছে, এবং জিকের যে অলরেডি যে প্রপারভাবে প্লেলিস্ট সেটা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তোমাদের সকলকে ধন্যবাদ, এবং পরবর্তী সকলে কিন্তু তোমরা পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করবে, কারণ পরবর্তী ক্লাস কিন্তু থাকবে আমাদের পঞ্চায়েতের জিকে ক্লাস, ঠিক আছে। নেক্সট ক্লাস থাকবে পঞ্চায়েতের জিকে ক্লাস, ক্লাস নাম্বার 14। কারণ এর আগে অলরেডি আমরা 13টি ক্লাস কমপ্লিট করেছি, সেখানে প্রতিটি প্রশ্ন রয়েছে এবং প্রশ্নের ডিটেলস সলিউশন কিন্তু দেওয়া রয়েছে, এবং তার পিডিএফ কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে তোমরা ফ্রি পিডিএফ সেকশনে পেয়ে যাবে। দেখো 13 নম্বর ক্লাসটি কিন্তু গতকালই করানো হয়েছে, সেটা কিন্তু দেখলেই তোমরা বুঝতে পারবে যে যেরকম ম্যাথের সলিউশন করানো হচ্ছে তার থেকে অনেক গুণ। তোমরা বলতে পারো আমার কোনোটাই কিন্তু তুলনাযোগ্য নয়, ঠিক আছে, অন্যদের তুলনায়। তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে, আমি কিছু বলবো না। এছাড়া আগামী এক্সামগুলো রয়েছে আমাদের পঞ্চায়েত এক্সাম এবং অন্যান্য এক্সামের জন্য ভারতের সংবিধান, ইতিহাস এবং স্ট্যাটিক জিকে, প্রতিটি কিন্তু আমাদের আগামী সমস্ত এক্সাম এবং পঞ্চায়েতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। তোমাদের যাদের প্রয়োজন রয়েছে তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে পেয়ে যাবে, এবং অবশ্যই কিন্তু তোমরা সকলে যে আমাদের অ্যাপটি রয়েছে সেখানে গেলে সম্পূর্ণ ডিটেলস এবং ডেমো পিডিএফ সব কিছু ওখানে পেয়ে যাবে। শুধু তাই নয়, সামনে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম রয়েছে, তার জন্য জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আগের বছরের প্রিভিয়াস ইয়ার জিকে এবং সায়েন্স, সবথেকে বেশি রেলওয়ে গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সায়েন্স, যেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র অলরেডি অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। এবং প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের বলে রাখি, মে জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যাপের মধ্যে গেলে, সেখানে কিন্তু তোমাদের আপডেট করে দেওয়া হবে খুব শীঘ্র। এবং এনটিপিসির এখনও পর্যন্ত যে কটা এক্সাম হয়েছে 2020-21 থেকে শুরু করে একদম 2026 পর্যন্ত সমস্ত জিকে কোশ্চেন সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপের মধ্যে, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া রয়েছে। আর কিছু বলবো না, সকলকে ধন্যবাদ, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।